আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, ব্যস্ততাও বেশ বেশি ইন্টারন্যাশনাল ফুটবলে। যেমন বাংলাদেশ মাঠে নামছে, রাতে পর্তুগাল, সকালে আর্জেন্টিনা। একই সঙ্গে আগের রাতে ব্যালন ডি'অরের লিস্ট দেওয়া হয়েছে, নমিনেশন সেখানে কারা পেয়েছেন, কেমন কি হলো, এই সব কিছু নিয়েই থাকছে আজকের শো। তবে শুরুটা আমরা করতে চাই বাংলাদেশের ম্যাচ দিয়ে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির উইন্ডো শুরু হয়ে যাচ্ছে এবং সেটা শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাচ আজ বিকাল 6টায়, সন্ধ্যা 6টায় চাংলি মিথান স্টেডিয়াম থিম্পু থেকে বাংলাদেশ ম্যাচ খেলতে নামবে ভুটানের সঙ্গে। এই ফ্রেন্ডলি ম্যাচটা 5 তারিখ একটা রয়েছে, 8 তারিখেও একটা রয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি উইন্ডোতে আর্জেন্টিনার ম্যাচও আছে, পর্তুগালের ম্যাচ, স্পেনের ম্যাচ আছে, যেহেতু বাংলাদেশের ম্যাচ আছে সেটা নিয়েই কথা বলতে হয়। বাংলাদেশের জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ম্যাচে নামার আগে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটা নিয়ে হাভিয়ার কাবরেরাও কথা বলেছেন, জামাল ভুঁইয়াও কথা বলেছেন। সম্ভবত ভুটানের ওই উচ্চতাটা সম্ভবত সেটাকেই বলা হচ্ছে, প্রায় 7,500 ফিট, 7,500 ফিটের কাছাকাছি বা এর চেয়ে একটু বেশি। সেই উচ্চতায় বাংলাদেশকে খেলতে হবে এবং ভুটান হচ্ছে তাদের ঘরের মাঠে বেশ শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশের চেয়েও ভুটান ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে আছে। 182 ভুটান, বাংলাদেশ 184। বাংলাদেশ মূলত ভুটানের সঙ্গে এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, টার্গেট একটাই, সেটা হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করা। বাংলাদেশ আর ভুটান যখন এই দুই দলের খেলা হয় তখন ঘুরে ফিরে অলক্ষ্যে ওই 2016 সালে সেই ঘটনাটা ফিরে আসে এবং এরপরে বাংলাদেশ প্রথমবার মতো ওই সেই কুখ্যাত হারের পর প্রথমবারের মতো বাংলাদেশ ভুটানে গেছে এবং এই বাংলাদেশ দল যথেষ্ট পরিবর্তিত বাংলাদেশ দল। এরপরে ভুটানকে বাংলাদেশ 4 বার পেয়েছে, তার ভেতরে 2 বারই কম্পারেটিভ টুর্নামেন্টে বাংলাদেশ ভুটানের ওপরে সেই ঝাল মিটিয়েছে। কিন্তু ঘুরে ফিরে ওই হারের কথা সবসময় থাকবে, সেটা বাংলাদেশ যেন রিভার্স করতে পারে, সেই লক্ষ্যে হয়তো লোকে এই কথাটা নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশের আজকের 11 কেমন হবে, হাভিয়ার কাবরেরা কি করতে চান, সাফ আন্ডার-20 জেতা মিরাজুল, রাহুল, তাদেরকে আমরা ন্যাশনাল টিমে হয়তো স্টার্টিং 11-এই দেখব না, কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমে তারা কতখানি ইম্প্যাক্ট রাখতে পারে। ন্যাশনাল টিমের সঙ্গে তারা যোগ দিয়েছেন, সাফ খেলে এরপর বাংলাদেশে এসছেন, এর পরদিন আবার গেছেন। এই ব্যাপারগুলো মানিয়ে নেওয়ার অনেক হিসাব নিকাশ আছে। দুটো ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যে বাংলাদেশ এখন অনেকটা মোটিভেটেড স্পোর্টসে। বাংলাদেশের একটা খুব দুর্দান্ত সময় যাচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল তারা সাফ জিতে আসলো, বাংলাদেশ ক্রিকেট টিমও তারা পাকিস্তানের টেস্ট জয় করে আসলো এবং সেই পয়েন্টেই কিন্তু ভুটানের কোচ তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ এখন যথেষ্ট মোটিভেটেড। সেটা ভুটানের মাঠে বাংলাদেশ গিয়ে খেলছে, সেটা বাংলাদেশের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং বাংলাদেশের যে সামনে উইন্ডোগুলো আসবে, অক্টোবরে একটা ফিফা ফ্রেন্ডলি উইন্ডো আছে, নভেম্বরে রয়েছে, এবং যেটা হচ্ছে বাংলাদেশের মূল লক্ষ্য বলা হচ্ছে যে পরবর্তী মার্চে যে এশিয়ান কোয়ালিফায়ার রয়েছে সেখানে র্যাঙ্কিংটা বাড়িয়ে একটা সুবিধাজনক অবস্থানে জায়গায় চলে যাওয়ার জন্য। সো সেখানে আসলে দল গোছানোর একটা ব্যাপার রয়েছে। এখানেই কিন্তু পয়েন্টগুলো চলে আসে যে বাংলাদেশের ফিউচারটা কীরকম হবে, তারা এদের মধ্যে মিরাজুল, রাহুল বা আরও যারা রয়েছেন তাদেরকে কীভাবে ইন্টিগ্রেট করা হবে, সেটাই মনে হয় এই দুইটা ম্যাচ থেকে হাভিয়ার কাবরেরা দেখতে চাইবেন সম্ভবত। কোনো সন্দেহ নাই, অনেকগুলো প্রশ্ন বাংলাদেশের সামনে আছে এবং বাংলাদেশ তাদের গেল কয়েকদিন ধরেই বাংলাদেশ ভুটানে ট্রেনিং করছে। 1 তারিখ থেকে যদি আপনি হিসাব করেন, সেপ্টেম্বরের 1 থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ 4 তারিখ পর্যন্ত বাংলাদেশ সেখানে ট্রেনিং করছে। তার ভেতরে একদিন অবশ্য বাংলাদেশ একটু হাইকিং করেই সময় পার করেছে। ভুটানের চাংলি মিথাং এই স্টেডিয়ামেই বাংলাদেশ মাঠে নামছে আজ সন্ধ্যা 6টায়। বাংলাদেশের সঙ্গে ভুটানের সব শেষ দেখাটা 2023-এর সাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে বাংলাদেশ শুরুতে গোল খেয়েছিল এবং তারপর আবার বাংলাদেশ গুনে 3টা গোল দিয়েছিল। সেখানে শেখ মোরসালিনও গোল করেছিলেন। আর 2016-র যে কথাটা বলা হয়, সেই দল থেকে এখনও পর্যন্ত একমাত্র তপু বর্মনই এই দলটার সঙ্গে ক্যারি করছেন, এই ছাড়া আর কেউ ওই দলে নাই। আর এক্সপেরিয়েন্সের কথা যদি বলেন তাহলে ভুটানের দলটাও তুলনামূলক বেশ তরুণ দল বলতে হবে। ভুটানের গেল মানে যেই কথাটা বলা হচ্ছে 2023-এর সাফের পর থেকে এই পর্যন্ত যে কটা ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলেছে, তার ভেতরে একটা টুর্নামেন্টও তারা খেলেছে, সেখানে তাদের ফল খুব একটা আশা জায়গা নিয়ে নয়। তবে বিশ্বকাপ বাছাই পর্বের সেকেন্ড লেগের ম্যাচে, প্রাক বাছাইয়ের সেকেন্ড লেগের ম্যাচে তারা যখন হংকংয়ের সঙ্গে 2-0 গোলে জিতেছিল, ওই ফলটা আমার মনে হয় তাদের জন্য একটা বড় মানে কি বলবো, এটাকে বলা যায় একটা বড় ফল ছিল, বড় একটা রেজাল্ট ছিল। হংকং কিন্তু তাদের চেয়ে র্যাঙ্কিং অনেক এগিয়ে, সো সেখানে এবং ঘরের মাঠে তারা ম্যাচটা জিতেছিল, সেটাই একটা বড় অ্যাডেড অ্যাডভান্টেজ ভুটানের জন্য। বাংলাদেশ
শেষ 5 ম্যাচে তাদের পারফরমেন্সও যে খুব আহামরি সেটা বলা যায় না, কারণ বিশ্বকাপ বাছাই একমাত্র ওই ফিলিস্তিনের সঙ্গে ঘরের মাঠের ম্যাচটা ছাড়া বাংলাদেশ সবগুলো ম্যাচেই আসলে বেশ মার্জিন রেখেই হেরে গেছে। সো বাংলাদেশের জন্যও কিন্তু ভুটানের সঙ্গে ভালো খেলে ম্যাচ জেতাটাও কিন্তু আসলে চ্যালেঞ্জ। কারণ হাভিয়ার কাবরেরা তিনিও বলছিলেন যে ভুটানের সঙ্গে কেন খেলা হচ্ছে, তিনি বলছেন এমনও কিছু ম্যাচ খেলতে হয় যে আপনার অ্যাডভান্টেজটা থাকে, যেখানে আপনি জেতার সম্ভাবনা তৈরি করতে পারবেন। এরকম জেতার সম্ভাবনা তৈরি করা কিন্তু বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, যেটা মূল কারণ বলেছেন যে র্যাঙ্কিংয়ে উন্নতি করার একটা ব্যাপার রয়েছে। তবে তাদের শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল জামালের, মোরসালিনের, যখন তারা ট্রেনিং করেছেন সেটা কাটিয়ে ওঠা। এবং বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় ধরে ফুটবলে নেই, শেষ জুনে খেলা হয়েছিল এই ফিলিস্তিনের সঙ্গে, মাঝখানে ভুটানে প্রিমিয়ার লিগ চলছে তাদের মে মাস থেকে, তারা মিড সিজনে আছে। বাংলাদেশের ফুটবল নেই অনেক দিন হয়ে গেছে, শুধুমাত্র যারা অনূর্ধ্ব-20 খেলে এসেছেন যে 4 জন তারা শুধুমাত্র খেলার মধ্যে ছিলেন, এবং অনেক কিছু রয়েছে। তারা এত বেশি খেলার ভেতরে থাকবেন যে তাদের কিছুদিন পরে আবার বাছাই পর্ব খেলতে যেতে হবে। এইটা নিয়েও প্রশ্ন উঠেছিল যে কেন আন্ডার-20 ফুটবলারদের এখনই ন্যাশনাল টিমে নেওয়া হলো। এর চেয়ে তো এএফসি কোয়ালিফায়ার্সের জন্য তারা প্রিপারেশন নিলে আরও ভালো করতো কিনা, তাদেরকে এত বেশি তাড়াতাড়ি কেন ন্যাশনাল টিমে বা এইরকম একটা কোয়ালিফায়ার থাকতে কেন রাখা হলো, এই প্রশ্নগুলো আসলে অনেক সময় তোলা যেতেই পারে। তবে বাংলাদেশের ওই যে ফিটনেসের যে সংখ্যাটা এটা থেকেই যাচ্ছে, এটাকে আপনি কোনোভাবেই মানে পাশ কাটাতে পারবেন না। এবং ভুটানের জন্য এই ম্যাচটা খেলা যত সহজ হবে বাংলাদেশের জন্য ঠিক ততটাই কঠিন হবে। কোয়ালিটির দিক থেকে হিসাব করলেও বাংলাদেশ হয়তো এগিয়ে থাকবে, তবে ভুটানের এই দলটায় বেশ কজন ফুটবলার আছেন যারা টেকনিক্যালি হয়তো বাংলাদেশি ফুটবলারদের চেয়ে কিছু কিছু দিক থেকে এগিয়ে থাকবেন। ওই দিকে হিসাব করলে বাংলাদেশ যেহেতু এই বছর এখনো গোল করতে পারে নাই, যে কটা ম্যাচ বাংলাদেশ খেলেছে, আবার বাংলাদেশের প্রতিপক্ষ কারা, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন, চারটিখানি কথা না। তো এদের সঙ্গে আপনি গোল করতে না পারলে এতে লজ্জার কিছু নাই, এতে খুব একটা অসুবিধারও কিছু নাই। কিন্তু ভুটানের সঙ্গে গোল করতে না পারলে কিন্তু সমস্যা আছে। মানে ভুটানকে আপনি বেছে নিয়েছেন নিজে ইচ্ছা করে, সেই ম্যাচে যদি আপনি জিততে না পারেন, গোল করতে না পারেন, গোল করা তো একটা অভ্যাসের ব্যাপার। আর বাংলাদেশের স্কোয়াডে যেমনটা সাধারণত হয়, হাভিয়ার কাবরেরা আসলে খুব একটা প্রেফার করেন না স্ট্রাইকারদেরকে, বাংলাদেশ আসলে সেই মাপের স্ট্রাইকারও নাই। দেখা যাক বাংলাদেশ আসলে ভুটানকে হারাতে পারে কিনা। প্রেডিকশন প্রথম ম্যাচটা ড্র। আমার কাছে মনে হয় যে ড্রয়ের দিকে একটা আগানোর সম্ভাবনা আছে। বাংলাদেশকে জয়ের দিকে খুব বেশি এগিয়ে রাখছি না। তার আরেকটা কারণ, চাই যেহেতু প্রেডিকশন আমাদের মেলে না, তাই উল্টো হয় বাংলাদেশ যেন জিতে যায়। সেক্ষেত্রে তো হার বলা দরকার ছিল তাহলে। হ্যাঁ, অন্তত পক্ষে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা আসলে বলা ঠিক হবে না। ড্র ইজ আ গুড অ্যামাউন্ট অফ রেজাল্ট। আপনারা আপনাদের প্রেডিকশন আমাদেরকে জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.